আসসালামু আলাইকুম বন্ধুরা। রিসেন্টলি স্যামসাংয়ের পক্ষ থেকে এ সিরিজের আরও একটি চমক হিসেবে A14 এই ফোনটি লঞ্চ করে দিয়েছে বাংলাদেশ মার্কেটে। তো এটার একটি ভেরিয়েন্টই আপনারা পেয়ে যাবেন 4GB 64GB, যেটি একটি 4G ভার্সন। যদিও বেশ কিছুদিন আগে এই ফোনটা লঞ্চ করে দিয়েছে গ্লোবালি। তো সব মিলিয়ে আজকে এই A14 এই ফোনটি কেমন হতে চলেছে আপনাদের জন্য টুকটাক সকল কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আলোচনা করব বা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটার ক্যামেরার, ব্যাটারি, ডিসপ্লে, ফোনটার ডিজাইন সব মিলিয়ে কেমন হতে চলেছে এই ফোনটি আপনাদের জন্য। এবং আজকের এই ভিডিওটির স্পন্সর করেছেন হ্যালো উল্লাপাড়া শোরুম। সো যারা আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই ফোনটা পারচেস করতে যাচ্ছেন, তো চাইলে তাদের কাছ থেকে এটা পারচেস করলে বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চাইলে অনলাইনের মাধ্যমে বা অফলাইনে এসে ফোনটা পারচেস করতে পারেন অনায়াসে। তো বরাবরের মতো আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো শুরুতেই আমরা ফোনটার ডিজাইন নিয়ে যদি আলোচনা করি, A14 এই ফোনটার A13-এর যে সাকসেসরি ভার্সন, এটা দেখলেই বোঝা যাচ্ছে A13 কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে। আর এটা কিন্তু গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই অ্যাপেলের কিছু কিছু ফোনের সাথে কম্পেয়ার করা যাচ্ছে বা কম্পিটিশান করতে পারছে A13 এই ফোনটি। তো A13-এর পরিবর্তে A14 এই ফোনটা আমরা হাতে পেয়েছি। A14 এই ফোনটা কিন্তু দেখতে জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখতে কিন্তু অনেকটা S23-র মতো বা S23 আলট্রা বা এই টাইপের ক্যাটাগরি ডিজাইন যেগুলো আছে সেই টাইপের মতো। আপনি হাতে নিলে দেখলে বুঝতে পারবেন না যে আসলে এটা আপনার A14 ফোন নাকি S23 এই টাইপের ফোন। তো বুঝতে পারছেন যে এই ফোনটার ডিজাইন কিন্তু জাস্ট একদম ফ্ল্যাগশিপ লাইক ডিজাইনের মতোই। তো এক হাতে ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট, বাট একটু থিকনেসটা আমার কাছে বেশি মনে হয়েছে। আর এটার ওভারঅল পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ম্যাট ট্র্যাকচার দেওয়া আছে, যেটা কিন্তু ক্র্যাচ পড়ার প্রবণতা খুবই কম। আর পেছনে 3টি ক্যামেরা দেখতে পারবেন, যেটা মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল এবং সাথে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ওভারঅল ক্যামেরার টাইপ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এটা নিয়ে পরে ডিটেলে আলোচনা করছি। এছাড়া ফোনটার ফ্রন্ট সাইডে ওয়াটারড্রপ নচ দেখতে পাচ্ছি, এটা একটু বেমানান এই সময় এসে, কারণ আমরা একটু পাঞ্চল দেখতে পেলে আরও জোস হতে পারতো। আর ডিসপ্লে টাইপটা কিন্তু FHD+, এটা কিন্তু মাখনের মতো, এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই। বাট আমরা স্কিন টু বডি রেশিও বা এটার নিচের যে বেজেলটা আছে, এটা আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে, যথেষ্ট চোখে পড়ছিল। আদারওয়াইজ ডিসপ্লে টাইপ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর একটা কথা, সেটা হচ্ছে এই ফোনটা হাতে নিয়ে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় আর গ্রিপ ভালো পাওয়া যায়। ওভারঅল মোটামুটি বাজেটের মধ্যে মানে ডিজাইন যদি বলেন একদম সোনায় সোহাগা। এছাড়াও এই ফোনটার স্পোর্টস অ্যান্ড বাটন সেকশনে মোটামুটি টুকটাক সকল রকমের পোর্টস অ্যান্ড বাটনে চোখে পড়ে। এছাড়াও নিচের দিকে আপনি যদি দেখেন 3mm হেডফোন জ্যাকেট দেখা পাচ্ছেন, টাইপ-C পোর্ট এবং একটি স্পিকার। আর সাইডে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সাথে উপরের দিকে পাবেন একটি ভলিউম বাটন এবং টপ সাইডে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং স্পিকার। এটা কিন্তু বেশ ভালো, কারণ অনেক কোম্পানি কিন্তু এই বাজেটের মধ্যে নয়েজ ক্যান্সেলিং স্পিকারটা দিতে চায় না। তো সেক্ষেত্রে স্যামসাং কিন্তু একটা থামস আপ দিতেই হয়। তো এবার চলে যাওয়া যাক ফোনটার ডিসপ্লে টাইপ নিয়ে। তো ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চি একটি ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে, যেটা রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। আর এটার PPI ডেন্সিটি থাকছে 400 নিট PPI ডেন্সিটি। আর এই ডিসপ্লেটা আপনি এক নজরে দেখলে যথেষ্ট কালারফুল এবং স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড বলতেই পারেন, কারণ এটার কালার কিন্তু যথেষ্ট বুস্ট করছিল এবং পাঞ্চি লাগছিল, দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। আই থিঙ্ক আমার কোনো পছন্দ হয়েছে ডিসপ্লে টাইপ। আর স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে কথা না বললেই নয়, স্যামসাং কিন্তু বরাবরের মতোই ওভারঅল অনেক কোম্পানির কাছ চাইতেও একটু ভালো ডিসপ্লে প্রোভাইড করে থাকে। এটাতে PLS টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা অনেকটাই মানে অন্যান্য ডিসপ্লে চাইতে একটু বেশি ব্রাইট এবং বেশি কালারফুল। তো এক্ষেত্রে স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আর তেমন কোনো কমপ্লেন করার জায়গা নেই এখানে। মানে আপনার 10-এ 10 দিতে হচ্ছে। এছাড়াও ফোনটার ডিসপ্লের চিন বেজেল একটু আমার কাছে বড় লেগেছে, যথেষ্ট চোখে পড়ার মতো। এক্ষেত্রে যদি একটু চিন বেজেলটা কমিয়ে রাখা যেত তাহলে আরও জোস হতে পারতো। এছাড়াও ওয়াটারড্রপ নচ একটু বেমানান, এখানে যদি পাঞ্চল দেখতে পারতাম আরও জোস হতে পারতো। তো কনিগো লেগাস 5-এর প্রোটেকশন এখানে দিয়েছে কিনা এটাও আমরা জানতে পারি নাই। এছাড়াও ফোনটার ডিসপ্লে নিয়ে আমি তেমন কোনো ইস্যু ধরছি না, যথেষ্ট কালার কোয়ালিটি ভালো ছিল। আপনারা যখন ভিডিও ওয়াচিং করবেন বা কন্টেন্ট ওয়াচিং করবেন, দেখতে কিন্তু যথেষ্ট পাঞ্চি লাগছিল, দেখতে মনোমুগ্ধকর। আর ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে, হাই রেজুলেশন। তো আপনার পিক ব্রাইটনেসও পাবেন প্রায় 600 নিটস পিক ব্রাইটনেস। তো রৌদ্রোজ্জ্বলে গেলেও আপনার কোনো খুব একটা স্ট্রাগল করতে হচ্ছে না, খুব স্মুথলি দেখতে পারবেন কোনো রকম প্যারা ছাড়াই ফুল ব্রাইটনেস দিয়ে। তো ডিসপ্লে সেন্টিং নিয়ে আমি আশা করি যে আপনারা সন্তুষ্ট থাকবেন এই বাজেট পয়েন্টের মধ্যে।
ওকে, এই ফোনটার যদি আমরা পারফরমেন্স নিয়ে এবার কথা বলি তাহলে বলতে হচ্ছে যে এটার আপনার অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্সে পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটার আপনার যে ওয়ান ইউআই 5.1 এর সাপোর্ট পাচ্ছেন, যেটার অপারেটিং সিস্টেম জাস্ট মাইন্ড ব্লোয়িং। স্যামসাংয়ের ওয়ান ইউআই নিয়ে কোনো রকম কমপ্লেন নেই, এখানে কোনো রকম বাগ ভালোকের দেখা তো নেই, নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই পাবেন। অ্যান্ড্রয়েড 13-এ খুব সুন্দর স্মুথলি আপনি এই ফোনটার পারফরমেন্স পাবেন, মানে অপারেটিং সিস্টেম নিয়ে কোনো প্যারা খাবেন না, এটা নিশ্চিত থাকেন। তো এই ফোনটার প্রসেসর সেগমেন্ট যেটা থাকছে গ্লোবালি, যেটা থাকছে মিডিয়াটেকের G80, বাট বাংলাদেশ ভেরিয়েন্টে আমরা একটু আলাদা দেখতে পাচ্ছি। এটাতে এক্সিনোসের 850, যেটা একটা 8 ন্যানোমিটারের প্রসেসর থাকছে, যথেষ্ট ভালো। বাট আমরা কিন্তু মিডিয়াটেকের G80-র সাথে কম্পেয়ার করতে পারি, কোনো তুলনামূলক সেম এভারেজে আমরা পারফরমেন্স পাবো। তো এখানে যদি আপনারা পারফরমেন্স নিয়ে খুব সিরিয়াস থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি টুকটাক মাল্টিমিডিয়া কনজিউম খুব ভালোভাবে করতে পারবেন, ডে টু ডে টাস্কের জন্য যথেষ্ট ভালো হবে। এখানে আপনার অ্যাপ ক্লোজিং ওপেনিং যথেষ্ট স্মুথই ছিল, আর মাল্টিমিডিয়া খুব ভালোভাবেই কনজিউম করা যায়। আশা করি আপনারা খুব একটা প্যারা খাবেন না। এছাড়াও যারা গেম নিয়ে খুব সিরিয়াস মাইন্ডেড আছেন তারা কিন্তু মানে এই প্রসেসর দিয়ে খুব ভালোভাবে ফ্রি ফায়ারটা খুব ভালোভাবে স্মুথলি খেলতে পারবেন। এছাড়াও পাবজি যদি প্লে করতে চান তাহলে লো সেটিংসে খেলতে হবে। এছাড়া টুকটাক যেগুলো গেম আছে ছোটোখাটো গেম, এগুলো খুব অনায়াসে খেলতে পারবেন। তো মোদ্দা কথা হচ্ছে এই ফোনটা যাদের জন্য, তারা হচ্ছে যারা বেসিক লেভেলের ইউজার রয়েছেন, মানে খুব একটা হেভি ইউজ করেন না, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। বাট যারা হেভি ইউজ করে থাকেন, দেখা যাচ্ছে যে খুব বেশি গেম খেলে থাকেন, তো তাদের জন্য একটু ডিফারেন্ট কিছু খোঁজা উচিত। অ্যাজ লাইক যদি স্যামসাংয়ের মধ্যে দেখতে চান তাহলে দেখা যাচ্ছে F23 মানে 5G, এই ফোনটা আপনি চাইলে পারচেস করতে পারেন। ওখানে স্ন্যাপড্রাগনের 750G এর মতো প্রসেসর দেওয়া আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে। ওভারঅল দুর্দান্ত লেভেলের একটা পারফরমেন্স যদি চান 30K বা 35K এর মধ্যে, তারা F23 5G ওটা দেখতে পারেন। তো A14-এর এই ফোনটার একটি মাত্র ভেরিয়েন্টই আপনি পেয়ে যাবেন 4GB 64GB, আর এটাতে ভার্চুয়াল র্যামের আরও 4GB যোগ করার সুবিধা রয়েছে। এছাড়াও এই ফোনটাতে আপনার 5000 mAh ব্যাটারি থাকছে এবং 15K মানে ওয়াটের একটি চার্জার থাকছে, বেসিক চার্জার। তো ওভারঅল আমি মনে করি যদি আপনি ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো চান, 8 ন্যানোমিটার প্রসেসর থাকার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেটার পাবেন। আর দিন শেষে আপনার একবার চার্জ দিলে অনায়াসে আমি মনে করি যে সারাদিন ব্যাকআপ পেয়ে যাবেন। যারা নর্মাল ইউজার রয়েছেন, হেভি ইউজারদের জন্য হয়তো বা 2বার চার্জ দিতে হতেও পারে যদি আপনি খুব ভালো গেম টেম খেলে থাকেন। তো ওভারঅল আমি মনে করি একটা প্যাকেজ পেতে পারেন এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটি। তো আমি বাজেট বলি নাই, তো এবার বাজেট না বললেই নয়, এটার রেট হচ্ছে মাত্র 21,999 টাকা, 22,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। এই ফোনটা আসলে কেমন হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন যে এই বাজেট রেঞ্জের মধ্যে একটু আমার কাছে ওভার প্রাইসই মনে হয়েছে। যদি 20-এর মধ্যে থাকতো প্রাইসটা তাহলে মনে হয় একটু রিজনেবল হতো, বাট এই বাজেট রেঞ্জের মধ্যে একটু আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। তবে আশা করা যায় স্যামসাং এটা কিছু দিনের মধ্যে ডিসকাউন্ট দিয়ে হয়তো বা প্রাইসটা আমাদের জন্য শিথিল রাখবে। ওকে, এবার যদি আমরা ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ক্যামেরা জাস্ট ভাই মাখনের মতো, কারণ এটা ক্যামেরা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন যারা ক্যামেরা সেন্ট্রিক কাস্টমার রয়েছেন। তো এটার ফোনের পিছনে 3টি ক্যামেরা মডিউল দেখতে পাবেন, যথেষ্ট সুন্দর, এবং একটি ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর, এছাড়াও 5 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স দেওয়া আছে। এই বাজেট রেঞ্জের মধ্যে যেগুলো অনেক কোম্পানি আছে যারা কিন্তু আলট্রা ওয়াইড লেন্সটা চেনেই না, তারা সেই জায়গাতে কিন্তু স্যামসাং কিন্তু অনেকটা এগিয়ে আছে। এখানে আলট্রা ওয়াইড লেন্সটা আপনাকে দিয়েছে, যথেষ্ট হেল্প করবে আপনাকে যথেষ্ট মানে ফটোগ্রাফি করতে। এছাড়াও এই ফোনটার মেইন 50 মেগাপিক্সেল ক্যামেরাতে পিকচার কোয়ালিটি যথেষ্ট সুন্দর পেয়েছি, যথেষ্ট স্যাচুরেট কালার দিচ্ছিল এবং ডিটেলের পরিমাণ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবং 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর থাকছে, যে ডেপ সেন্সর দিয়ে পিকচার তোলার পর আমরা ডাইনামিক রেঞ্জ এবং আপনার যে এইচডি ডিকশনটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল, খুব একটা মিসম্যাচ করে নাই, আমার চোখে খুব একটা পড়ে নাই। তবে যদিও একটু মিসম্যাচ করে তো সেটা সফটওয়্যারের মাধ্যমে পরবর্তীতে আপডেটের মাধ্যমে এটা সলভ করে দেবে। এছাড়াও 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়ে আমরা পিকচার তুলেছি, যথেষ্ট ভালো লেগেছে। এটা ডাইনামিক রেঞ্জটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। মোটামুটি আমি মনে করি 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়ে আপনি খুব স্মুথলি, খুব মানে এই বাজেট রেঞ্জের মধ্যে আমি মনে করি যে খুব ভালোভাবেই পিকচারটা বা ফটোগ্রাফি করতে পারবেন, কোনো রকম প্যারা খাবেন না। এছাড়াও ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল, মানে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটাতে। এটাও কিন্তু আমাদের যথেষ্ট মানে ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। আমরা 13 মেগাপিক্সেল পিকচারের সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি পেয়েছি, যথেষ্ট সুন্দর ডিটেল দিয়ে ধরতে পারছিল, ডাইনামিক রেঞ্জ ধরতে পারছিল। এজন্য প্রোটেক্ট মোড দিয়ে খুব একটা প্যারা খায়নি, এখানেও মিসম্যাচ করছিল না। মোটামুটি আমি মনে করি যে ক্যামেরা সেন্ট্রিক যারা কাস্টমার রয়েছেন তারা কিন্তু খুব স্মুথলি এই ফোনটার ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আশা করা যায় এই প্রাইস পয়েন্টের মধ্যে। তো এই ছিল আমাদের আজকের রিভিউ।
তো এখন ডিটেলে বা লাস্ট পজিশনে বলতে চাই যে যারা একদম বেসিক লেভেলের ইউজার রয়েছেন তারা কিন্তু এই চাইলে A14 এই ফোনটা কিন্তু খুব স্টাইলিশ ফোন। আপনার চাইলে স্যামসাংয়ের ইউআই যারা খুব ভালো পছন্দ করেন, দীর্ঘদিন সাপোর্ট চাচ্ছেন, যে অনেকদিন পর্যন্ত আপডেট চাচ্ছেন, সিকিউরিটি 5 বা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট, তো তারা কিন্তু অনায়াসে এই ফোনটা পারচেস করতে পারেন কোনো রকম টেনশন ছাড়াই, যাদের বাজেট কিংবা 20,000 থেকে 22,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। আর এছাড়াও ভালো একটা ডিসপ্লে চাচ্ছেন, যে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট কালারফুল হবে, দেখতে সুন্দর লাগবে, তো তারাও এই ফোনটা নিতে পারেন। এবং এছাড়া ক্যামেরার টাইপ নিয়ে খুব সিরিয়াস থাকলে ক্যামেরাটা নিতে পারেন। এছাড়াও প্রসেসর সেগমেন্টে যে খুব একটা প্যারা খাবেন তা না, প্রসেসরটা স্টেবল একটা পারফরমেন্স পাবেন, মোটামুটি এই বাজেটের মধ্যে একটা স্টেবল পারফরমেন্স পাবেন, এভারেজ লেভেলের একটা পারফরমেন্স পাবেন আশা করা যায়। আর যারা হেভি লেভেলের গেম মানে পারফরমেন্সওয়ালা ফোন খুঁজছেন তাদের জন্য একটু ডিফারেন্ট চয়েস করা উচিত। তো আমার কাছে মনে হয় যাদের বাজেট এই বাজেটের মধ্যে আর স্যামসাংয়ের ফোনই খুঁজছেন, একদম লেটেস্ট ফোন খুঁজছেন, তাদের জন্য A14টা মানে আমার মনে হয় ফার্স্ট চয়েসে রাখতে পারেন। আর আমার ইন থেকে যদি বলি তাহলে A14 প্রাইসটা একটু ওভার প্রাইস আমার কাছে মনে হয়, যদিও 20-এর মধ্যে থাকলে হয়তো বা যদিও সময় একটু চেঞ্জ, সব কোম্পানি দেখা যাচ্ছে একটু ওভার প্রাইসে যেগুলো ফোন লঞ্চ করছে ওভার প্রাইসই হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে স্যামসাংও তার ব্যতিক্রম নয়, স্যামসাংও দেখা যাচ্ছে একটু ওভার প্রাইসই রেখেছে, যদিও পরবর্তীতে হয়তো বা এটা ডিসকাউন্ট দিয়ে একটা প্রাইস স্থিতিশীল করে রাখার চেষ্টা করবে স্যামসাং। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে A14টা যথেষ্ট ভালো এই বাজেট রেঞ্জের মধ্যে। তো আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন হ্যালো উল্লাপাড়া শোরুম। যারা আপনারা এই ফোনটা পারচেস করতে চাচ্ছেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারেন কোনো রকম প্যারা ছাড়াই। সো আমাদের এই চ্যানেলের নাম যদি মেনশন করেন তাহলে অবশ্যই একটা বড় ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।